হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আজকে একটা নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম। এটা হলো আসলে প্রায় 3 মাস পরে আমি মোবাইলটা ইউটিউবের জন্য ভিডিও বানানোর জন্য নিয়েছিলাম, কিন্তু আসলে আমার ভিডিও দিতে এখন আর কোনো ইচ্ছা করে না। কারণ হচ্ছে একটাই, আমাকে আসলে আমি তো অনেক দিন যাবত অসুস্থ ছিলাম। প্রায় মেডিকেলে প্রায় 2 সপ্তাহের কাছাকাছি হয়েছে মেডিকেলে ছিলাম। মেডিকেল থেকে যখন বাসায় আসলাম তারপরও সুস্থ লাগে না। শরীরটা একেবারেই সুস্থ লাগে না। শুধু কীরকম লাগে আসলে বলে বোঝাতে পারবো না। কিন্তু কিছু করার নাই, তারপরও জীবন তো চলবে। জীবন তো থেমে থাকবে না। রান্না-বান্না, খাবার-দাবার এগুলা খাইতে হবে, বাচ্চাদেরকে খাওয়াতে হবে। হেল্পিং হ্যান্ড আছে, তারপরে হেল্পিং হ্যান্ড দিয়ে তো আর সব কিছু করানো সম্ভব না। তারপরে এবার আমি হেল্পিং হ্যান্ডের উপরে একেবারে নির্ভরশীল হয়ে গেছি এই কারণ আমি আর পারতেছি না, একেবারে পারতেছি না। তো চিন্তাধারা করতেছি ছেলেকে বিয়ে করে দেবো, বড় ছেলেকে বিয়ে করে দিয়ে, সে তো রাজি হচ্ছে না। কারণ বাসায় একটা মেয়ের খুবই আসলে প্রয়োজন, একেবারে খুবই দরকার। এখন আর আমি আর পারতেছি না। বিশেষ করে আমি চুলার কাছে যাইতে পারতেছি না, আমার এতটাই খারাপ লাগে। তো ছেলে তো রাজি হচ্ছে না, সে আরও একটু এস্টাবলিশ হবে, আরও একটু করবে, তারপরে সে চিন্তা ভাবনা করবে, এরকম বলতেছে। তা আমি তো আমারটা বললাম, কিছু তো আর করে না। তো ঠিক আছে বন্ধুরা, খেয়াল দিস ওয়ালডেন ব্লগের পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, আর একটা লাইক দিবেন। আপনাদের লাইক আমার কাছে অনেক ভালো লাগে। খারাপ হলেও লাইক দিবেন, মন্দ হলেও লাইক দিবেন। তো আসলে আমি যখন মেডিকেল আমাকে নিয়ে যাওয়া, আমি কিছুই বলতে পারবো না কেন আমাকে মেডিকেল নেওয়া হয়েছে। আর যখন মেডিকেল আমার চেঞ্জ আসছে, মেডিকেল নেওয়ার পরে আমার 4 দিন পরে আমার চেঞ্জ আসছে। এই 4 দিনের মধ্যে কি হয়েছে না হয়েছে আসলে আমি কিছুই বলতে পারবো না। এখন আমাকে আমার পরিবারের সদস্যরা যখন বলে, আমার ছেলে বলে, আমার ছোটো ভাইয়ের ওয়াইফ যখন বলতেছে, আমি আসলে কিছুই মনে করতে পারতেছি না যে আসলে আমার সাথে কি এগুলো হয়েছে নাকি। তো এরকম একটা ক্রিটিক্যাল অবস্থা আসলে আমার ভেতর গেছে, আমার উপর দিয়ে গেছে। তো কিছু করার নাই আসলে। কপাল যদি খারাপ হয় কিছু করার থাকে না। একটা মেয়ে থাকলে হয়তো ওর বাবার কাছে থাকতো, বা আমার ছেলেদেরকে একটু দেখাশোনা করতে পারতো। আর আমি যখন মেডিকেল যাই তখন আমার বাসায় পরিণতি শুরু হয়ে যায়। একে তো রান্নাবান্নার সমস্যা হয়ে যায়, দ্বিতীয় কথা হচ্ছে যে কারো মন মানসিকতা ভালো থাকে না। সবাই না খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মেডিকেলে আমাকে নিয়ে পড়ে থাকে। বড় ছেলেটা যে এত কষ্ট হয় সেটা সীমাহীন। কারণ অফিস করে আসে, মাকে আবার সময় দেওয়া, মেডিকেলে অফিস করে এসে আবার মাকে অতিরিক্ত সময় দেওয়া, রাত 12টা বাজে বাসায় আসা, অনেক কষ্ট হয়ে যায় আমার বড় ছেলের। আমার মেডিকেলে এই বছরটায় প্রায় আমি 5-6 বার আমার মেডিকেলে অ্যাডমিট করাইতে হয়েছে। তার মধ্যে একবার 9 দিন, আরেকবার 9 দিন, আরেকবারও 10 দিন, এরকম করে এবার বেশি হয়েছে, কারণ এবার সব টপকাই গেছে। তো যা হোক, ওটা এখন কী করব, যদি ওষুধ যদি চলে আসে তো কিছু করার নাই। আর এই সমস্যাটা নিয়ে আসলে আমি অনেক দিন ধরে ট্রিটমেন্ট করতেছি। ট্রিটমেন্ট যে করি না তা না, কত মেডিসিন খাইতেছি। এবার আসলে ডাক্তার, নতুন ডাক্তার দেখাইছি মেডিকেল থেকে, নতুন ডাক্তারকে সাজেশন দিল, তো নতুন ডাক্তার ওষুধ খাইতেছি। মোটামুটি ভালো লাগতেছে, দেখা যাক কতদিন ভালো লাগে। তো এটা আর কি। তো বন্ধুরা, আসলে অনেকে বলেন যে আমি হেনস্থা করছি। আমি আসলে কাউকে কখনো হেনস্থা করছি বলে আমার আসলে মনে হয় না। এখন কেউ যদি আমার পেছনে যদি কোনো কথা বলে, সেটার জবাবদিহিতা আমি কীভাবে নিব? কারণ আমি থাকি এক ইয়েতে, যারা বলতেছে তারা থাকে আরেক ইয়েতে। আমি আসলে হেনস্থা কাউকেই করি না। কারণ হচ্ছে যে কিছু মানুষ আছে, এর কথা ওর কাছে বলে, ওর কথা ওর কাছে। আসলে কথাটা আমি বলছি কি না, সেটার কতটুকু সত্যতা আছে সেটাও আসলে জানার দরকার আছে। এক পক্ষ নিয়ে কথা বলা উচিত না, বা এক পক্ষ নিয়ে মনের ভিতরে কোনো রাগ দুঃখ এগুলো রাখা উচিত না। আমার কষ্ট এক জায়গায় লাগে যে যাদেরকে আমি খুব কাছের মানুষ ভাবে, যাদেরকে খুব আপন ভাবে, তারা আমার বিপদের সময় তারা একটু খোঁজখবর নেবে, সেটাও আসলে তারা করে না। যখন করে তখন আমার কাছে আর ভালো লাগে না। এই হয়েছে কথা। তো এই জন্যই আসলে আমি বলি যে বিপদ আপদে মানুষ অবশ্যই বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, কাছের মানুষ এদেরকে পাওয়া যাতে। হ্যাঁ, অবশ্যই আলহামদুলিল্লাহ আমি এখনও ভালো আছি। আমার
আত্মীয় স্বজন বলতে আমার ফ্যামিলি, বলতে শুধু ফ্যামিলি, আমার ছেলে, আমার ভাইরা, এরাই আমি এদেরকেই বুঝে, ফ্যামিলি বলতে এদেরকেই বুঝে। আমার 2টা ভাই, আমার 3টা ভাই আমার জন্য অনেক কষ্ট করে, ওদের ওয়াইফরা অনেক কষ্ট করে। আমার আম্মু তো কান্নাকাটি করতে থাকে। আর আমার বাসার অবস্থা তো কী হয় সেটা যারা সামনাসামনি আসে দেখে পাশে, তারাই শুধু বলতে পারে। আর সবাই আমাকে অনেক চোখের মনি করে রাখে, যেমন আমার ছেলেরা রাখে, ওর বাবা রাখে, আমার আম্মু রাখে, আমার ভাইরা রাখে। কারণ আমি বড় হয়ে গেছি, ছেলেদের মা হয়ে গেছি, কিন্তু এখনও আমি আমার আর ফ্যামিলির মধ্যে আমি বিশেষ করে আমি ছেলের আব্বুর চোখের একেবারে খুব ইয়ের মধ্যে আছি। ও একটা সেকেন্ড আমাকে ছাড়া বাসায় থাকতে পারে না। মনে হয় যে মানুষ, আমাদের নোয়াখালীর ভাষায় একটা কথা বলে যে বউ মারা গেলে যে কী হবে ওনার আমি নিজেও জানি না, এখনও তো মারা যায়নি, গেলে কি হবে একমাত্র উপরওয়ালাই জানে। আসলে আমি কিছু বলি না, যখন আমি মেডিকেল থেকে আসি তখন আমাদের পাশে ভাড়াটিয়ারা আছে, ওরা অনেক কথা আমাকে বলে, মানে যে এরকম আসলে এটা সত্যতা 100%। কারণ হচ্ছে কি, বাসা আমার একটা মেয়ে নাই, যদি মেয়ে থাকতো এই ফিলটা কম করতে পারতো। কারণ মেয়ে থাকলে দেখা যায় শ্বশুর বাড়িতে থাকলেও অবশ্যই আসতো, না আসতো, মার অসুখ হলে আসতো, বাবার অসুখ হলে আসতো, আসে অন্তত ওদেরকে আমাদেরকে 2-3 দিন সময় দিয়ে যাইতো। তো সেই সুযোগটা তো এখন আর আমাদের কাছে নাই। ওই ঘুরে ফিরে আমাদেরকে ছেলে দেখতে হয়। আমার ছেলে অফিস করে এরপরে ও সোজা মেডিকেল চলে যাবে, ওখান থেকে রাত 11টা 12টা বাজে বাসায় আসবে, আবার এসে ওর আব্বুকে সময় দেয়, আসে আবার এখান থেকে আবার 6টা বাজে বের হয়। তা এরকম কি মানুষের লাইফ চলে নাকি বলে? এরপর আমি আমার ছেলেদের জন্য অনেক দোয়া করি আল্লাহর কাছে, তো আমার 2টা ছেলেকে আল্লাহ যেন নেক হায়াত দান করে, এইভাবে যেন ওর মা বাবার জন্য অনেক কিছু করতে পারে, মা বাবার দোয়াটা নিতে পারে, মা বাবার সান্নিধ্যে থাকতে পারে, মা বাবা যেন ছেলের সান্নিধ্যে থাকতে পারে। তো এরকম আর কি। আসলে এরকম ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি এরকম একটা ভাগ্যবান মা, আল্লাহর কাছে আমি অনেক আমার ছেলের জন্য অনেক দোয়া করি, 2টা ছেলের জন্য। মেয়ে নাই তো কী হয়েছে, আমার ছেলেরাই এখন আমার মেয়ের মতো অনেক অনেক কিছু। তা আমার বড় ছেলে বিশেষ করে, ছোটোটা এখনও ততটুকু বুঝে না, আছে সে আসলে বড় হয়েছে ঠিক আছে, কিন্তু বড় ছেলের মতো এতটা এখনও গভীরে যাইতে পারে না। মা বাবার কখন কি লাগবে না লাগবে, বা মা বাবাকে কতটুকু সময় দিতে হবে, মা বাবার সাথে কীরকম আচার আচরণ করতে হবে, বা মা বাবার আজও কী লাগবে না না লাগবে। আমার বড় ছেলে প্রত্যেকটা সময় ওর মাথার ভিতরে এগুলি কাজ করে যে আমার আম্মুর কী লাগবে, আমার আব্বুর কী লাগবে, আমার আব্বু কী খাবে, আমার আম্মু কী খাবে। এই জিনিসগুলো আমার বড় ছেলের ভিতরে অনেক কাজ করে। ছোটোটা এখনও বড় হয়েছে, কিন্তু মাথার ভিতরে এখনও ম্যাচুরিটি আসলে আস্তে আস্তে আসবে। লেখাপড়া মাত্র শুরু, শেষ হলে। আর বড় ছেলে তো আল্লাহর রহমতে পড়ালেখা শেষ হয়ে গেছে, সে এখন জব করতেছে, সামনে BCS আছে। তো সবাই আমার ছেলেদের জন্য দোয়া করবেন। আর এটাই আর কি। তো আসলে মেডিকেলে আমাকে অনেক দিন ধরে খাবার দেওয়া হয় নাই। বিশেষ করে যখন থেকে ভর্তি ছিলাম, আমাকে মেডিকেলে যখনই ভর্তি করানো হয় খাবার দেয় না, কারণ আমার বমির সম্ভাবনা বেশি থাকে। আর বমি হলে দেখা গেছে আমার হাতের ক্যানোলা খুলে যায়, তারপর ব্লিডিং শুরু হয়ে যায় হাতে দিয়ে। তো এই জন্য আমাকে কোনো দেওয়া হয় না, মেডিকেলে খাবার দেওয়া হয় না, শুধু স্যালাইন দেওয়া হয়। তো এবার আমারও সেম স্যালাইন দেওয়া হয়েছে। তো অতিরিক্ত স্যালাইন শরীরের জন্য আসলে ভালো না, কারণ এগুলো তো সম্পূর্ণ পানি, এটাই। তো আমাকে অতিরিক্ত স্যালাইন দেওয়ার কারণে দেখা গেছে এখন আমার অনেক সমস্যা দেখা দিতেছে শরীরে। আমার সারা শরীর ফুলে গেছে, এক কথায় ওরকম সারা শরীর ফুলে গেছে। 2 মিনিটও আমি দাঁড়াইতে পারি না, পা ব্যথা করে, হাত ব্যথা করে, পায়ের আঙুলগুলো ব্যথা করে। তো এই একটা যখন শেষ হয় তো আরেকটা দেখা দেয়। তো কিছু করার নাই, আসলে এটা আমার নসিবে আছে। যেটা একটা কথা আছে না যে যেটা আপনার নসিবে আসে সেটা আপনি আসিবে। আমারও এখন ওরকম, আমার নসিবে যেটা আছে সেটা আমার সাথে এমনি এমনি চলে আসে। সেটা আল্লাহ ইচ্ছাতেই আসে, না আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কিছুই সম্ভব হয় না। তো ঠিক আছে বন্ধুরা, এখন একটু সামান্য ভালো লাগে আপনাদের সাথে কথা বলে। আবার যে 10 মিনিট পর ভালো থাকবে তার কোনো গ্যারান্টি চাই। গ্যারান্টি ছাড়া কিছু মানুষ আছে না, আমি হচ্ছি সেই গ্যারান্টি ছাড়া মানুষ। যাই হোক, আল্লাহ যতক্ষণ বাঁচায় রাখে ততক্ষণ আল্লাহর উপরে ভরসা। আর আপনাদের সাথে ভালো থাকবে, সুস্থ থাকবে, ফ্যামিলিকে সময় দেবে, ফ্যামিলির বন্ডিংটা অনেক বেশি জরুরি। তো ঠিক আছে বন্ধুরা, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।